আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন আরও ২৮ জন। জাতীয় পার্টি ও নির্বাচনী জোট এনডিএফ এর প্রার্থীদের কেন অবৈধ ঘোষণা নয়, হাইকোর্টের রুল। হলফনামা সঠিকভাবে যাচাই হলে নির্বাচনে বাদ পড়তেন শেখ হাসিনা, দাবি দুদকের। মানবতা বিরোধী অপরাধে সাজা বাড়ানোর শুনানি ২-১ দিনের মধ্যে জানালো প্রসিকিউশন। আসন্ন জাতীয় নির্বাচনে বেশিরভাগ প্রার্থী ব্যবসায়ী। গণ অভ্যুত্থানের পরেও এমন রাজনীতি বৈষম্যহীন সমাজ গঠনের অন্তরায় বলছেন বিশ্লেষকরা। টেকনাফ সীমান্তে মিয়ানমারের ২ বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর রাতভর সংঘর্ষ। বাংলাদেশ অংশে গুলিবিদ্ধ কয়েকজন, ১ শিশু নিহত, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। এবং ইরানে বিক্ষোভ দমনে আরও কঠোর সরকার। নিষেধাজ্ঞা ভাঙলে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি। গ্রিনল্যান্ডে হামলার পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ ট্রাম্পের। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। রাত্রি নির্বাচনী যে হলফনামা সেটার কিন্তু আপিল শুনানি চলছে এবং আজকে দ্বিতীয় দিন চলছে, যেখানে দেখা গেছে যে চাঁদপুর ২ আসন এবং জামালপুর ৩ আসনের যে জামাত প্রার্থী তাদেরটা বৈধ হয়েছে এবং এছাড়াও কুড়িগ্রাম ২ আসনের যে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান তিনিও কিন্তু বৈধতা ফিরে পেয়েছেন। এবং আজকে দুপুর পর্যন্ত বলা যায় যে ৩৫টি শুনানি শেষে ২৮টি বৈধ হয়েছে, ৫টি বাতিল হয়েছে এবং স্থগিত করা হয়েছে আরও ২টি। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়ে যেমন সন্তোষ প্রকাশ করা হয়েছে, তেমনি রিটার্নিং কর্মকর্তাদের কিন্তু পূর্ববর্তী সিদ্ধান্তে মপতন্ত্রের যে প্রভাব থাকার অভিযোগও কিন্তু রয়েছে এখানে। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে হোসেন জাহিদের, চলুন দেখে আসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের সংখ্যা ছিল ৬৪৫টি। শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ পর্যন্ত আবেদনের শুনানির উপর বৈধ হয় ৫২টি মনোনয়ন। রোববার শুরু হয় ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি। এদিন প্রার্থিতা ফিরে পাওয়ার তালিকায় ছিল চাঁদপুর ২ আসনের জামায়াত প্রার্থী আব্দুল মোমিন ও জামালপুর ৩ আসনের মুজিবুর রহমান আজাদি। প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান, গাজীপুর ২ আসনের খেলাফত মজলিসের প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ায় কমিশনের শুনানি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। স্বাক্ষর হয়নি বিধায় আমার মনোনয়নপত্রটি রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আপিলের ডে আমি বৈধতা পেয়েছি। হলফনামা অঙ্গীকারনামায় দস্তখত করা হয়েছিল না, এই জন্য বাতিল হয়েছিল। পরবর্তীতে সংশোধন করে আপিল করি, আজকে আল্লাহ রহমতে সেটা বৈধতা পেয়েছে। শুনানিতে অংশগ্রহণ শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করে বলেন, মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা জাতীয় পার্টির অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকলে জাতীয় পার্টি ৭০টির মতো আসনে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড, যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, জাতীয় পার্টি আমি মনে করি ৪০ থেকে ৭০টি আসনে অত্যন্ত ভালো ফল করবে। এদিকে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ১৬টি সংস্থার সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর নেতৃত্বে সংস্থাগুলোর প্রতিনিধিদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। হোসেন জাহিদ, এখন ঢাকা।
জাতীয় পার্টি ও নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনটিএফ প্রার্থীদের মনোনয়ন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে ইসিকে। রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে 7 জানুয়ারি জাতীয় পার্টি ও এনটিএফকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে হাইকোর্ট ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান 10 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিল হওয়া কেউ ইসিতে আপিল করেছেন কিনা সে তথ্য হাইকোর্টকে জানাতে হবে। একই সঙ্গে প্রার্থিতা কেউ ফিরে পেয়েছেন কিনা তাও রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন হাইকোর্ট। শেখ হাসিনার হলফনামা সঠিকভাবে যাচাই বাছাই হলে আগের নির্বাচনগুলোতে তার প্রার্থিতা বাতিল হতো বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে রাজধানীতে রিপোর্টার্স অ্যাগেন্স্ট কারাপশনের র্যাকের বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার আয় বহির্ভূত সম্পত্তি ছিল এবং তিনি হলফনামায় সব সম্পদ সঠিকভাবে প্রদর্শন করেননি। প্রত্যক্ষ যারা কন্ট্রিবিউট করে থাকবেন তাদের অন্যতম, তাদের প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টা এবং সব মিলিয়ে আমাদের সবার রাষ্ট্রের জন্য যে শুভকামনা, সেখান থেকে আমরা প্রত্যাশা করতে পারি এই দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং ভালো শাসক আমাদের শাসন করবেন। মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া শেখ হাসিনার সাজা বাড়ানোর আবেদন কাল পরশুর মধ্যে শুনানির জন্য চেম্বার আদালতে নেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটা পড়া বা BTSCL ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র জনতার উপর চাপালেও আদতে সেটি হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই। ভবন পোড়ানোর সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সুযোগ নেই। এই মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আগামী 15 জানুয়ারি আসামি পক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি, নথি উপাত্ত আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে। আগামী 15 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আসামি পক্ষের ডিসচার্জ হিয়ারিং হবে। তারপরে অভিযোগ গঠন হবে কিনা সেই সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে। আগামী 17 জানুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নের 56 জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ শুরু করবেন। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে ইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান আইভার্স আউজাবস বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সক্ষম, তবে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা বলার সময় এখনো আসেনি। Saturday will be deployed to all divisions of Bangladesh to follow election preparations and campaign in all 64 administrative divisions of the country. In compliance with national law as well as the regional and international standards Bangladesh has signed up to. The mission will observe and analyze the legal framework, the work of the electoral administration, the campaign environment, and the conduct of candidates and their supporters. We will also weight the trust in the accuracy of the voter register and in the electoral dispute resolution process. We will assess the overall space for political and civic participation, as well as the inclusivity of the আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া বেশিরভাগ প্রার্থী পেশায় ব্যবসায়ী। ব্যবসায়ীরা এমপি হলে অনেক ক্ষেত্রেই ব্যবসার স্বার্থে তার নীতি প্রণয়ন করেন, তাতে বঞ্চিত হয় জনগণ। তৈরি হয় সিন্ডিকেট, জন্ম নেয় অলিগার্ক গোষ্ঠী। গণ অভ্যুত্থানের পরের রাজনীতিতেও গুণগত পরিবর্তন হয়নি বলেই পেশাজীবী মধ্যবিত্তরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতো অবৈধ সম্পদ অর্জনকারীরা আবারও ক্ষমতায় গেলে মৃত্যু ঘটবে, জুলাই বিপ্লবের মতো। বাকিটা জানাচ্ছেন হাসিব বিল্লাহ। চাকুরিতে মেধা ও যোগ্যতার মূল্যায়নের দাবিতে শুরু হওয়া আন্দোলন 36 দিনের মাথায় রূপ নেয় গণ অভ্যুত্থানে। সেই অভ্যুত্থানের 1.5 বছর পর যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে মনোনয়নে রাজনৈতিক দলগুলো প্রার্থীর কোন যোগ্যতাকে গুরুত্ব দিল সেই প্রশ্ন উঠছে জনমনে। হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় বেশিরভাগই মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ীরা।
292টি আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার তালিকায় ব্যবসায়ী 170 জন। এর বাইরে উল্লেখযোগ্য সংখ্যায় আছেন আইনজীবী, প্রকৌশলী ও শিক্ষকরা। হলফনামায় রাজনীতিকে পেশা হিসাবে দেখিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হলফনামা অনুযায়ী জামাতের 276 প্রার্থীর মধ্যে অন্তত 148 জন চাকুরিজীবী, যাদের মধ্যে শিক্ষক অন্তত 92 জন। এর বাইরে আছেন চিকিৎসক ও প্রকৌশলীরা। 1 দশক আগের কথা আমি এখনো মাথায় রাখছি না। ব্যবসায়ীরা মনোনয়ন পেলেও অধিকাংশ ক্ষেত্রে তারা রাজনীতিবিদ। তবে রাজনীতি না করেও অনেকে দলের মনোনয়ন পেয়েছেন, যা বৈষম্যহীন সমাজ গঠনে অন্তরায় বলে মনে করেন এই বিশ্লেষক। ব্যবসায়ী রাজনীতিবিদ যদি বেশিরভাগ ক্ষেত্রে মনোনয়ন পায় এবং এমপি হয়ে আসে, তাহলে নীতি প্রণয়ন প্রক্রিয়াটা কিন্তু সে এমনভাবে প্রভাবিত করবে যেন ব্যবসায়ীদের পক্ষে যায়। তখন কিন্তু জনগণের অধিকারটা থাকে না। এটাই কিন্তু গত 15 বছর আমরা দেখেছি, এক ধরনের অলিগার্কিক, একটা সিন্ডিকেট। এইবারও যদি এটা আপনার ডেটা যদি এটা প্রমাণিত হয় যে না, প্রধানত তারা ব্যবসায়ী কিন্তু আসলে তারা রাজনীতিবিদ না, তখন কিন্তু আমাদের এটা চিন্তা করার বিষয় আছে। তাহলে কিন্তু আমরা যেই আপিলটা আমাদের 5ই আগস্টে ছিল, সে আপিলটা কিন্তু আবারও দূরে চলে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া 1842 জন প্রার্থীর মধ্যে 501 জনই কোটি টাকার বেশি সম্পদের মালিক। দল হিসাবে কোটিপতি প্রার্থী বেশি বিএনপিতে 212 জন। এরপরই জামাতের অবস্থান, দলটির কোটিপতি প্রার্থী 64 জন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের 35, জাতীয় পার্টির 30 জন সহ বিভিন্ন দলে আছেন কোটিপতি প্রার্থী। এছাড়া সম্পদের শীর্ষ 20 তালিকায় বিএনপির প্রার্থী 14 জন, স্বতন্ত্র 4 এবং জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের 1 জন করে প্রার্থী রয়েছেন। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, হলফনামায় কতটা সঠিকভাবে আসছে প্রার্থীদের আয় ব্যয়ের তথ্য? তাদের সম্পদের উৎস খোঁজ করলে দেখা যাবে যে সম্পদ ব্যবসা থেকে আসেনি, অন্য কোনোভাবে এসেছে, যেটা বৈধ নয়। এই প্রক্রিয়ার সমস্যা হচ্ছে যে এদের হাতে বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার মৃত্যু ঘটতে পারে। একজন ব্যবসায়ী যে মনোনয়ন পেতে পারেন না সেটা আমি বলছি না। দেখতে হবে যে গত 16 বছরে তার ভূমিকা কী ছিল। তিনি কি নিষ্ঠুর স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলেছিলেন? বিশেষজ্ঞরা মনে করেন ব্যবসা নয়, বরং সংসদ সদস্যদের গুরুত্ব দিতে হবে রাজনীতিতে। রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে পুরোপুরি বিশ্বাস করার কোনো কারণ দেখি না। আমি মনে করি যে ছাত্র জনতা যারা এই বিপ্লব নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে ভিজিল্যান্ট থাকতে হবে। কিন্তু পার্লামেন্ট মেম্বার করার জন্য আপনাকে কিছু দক্ষ যোগ্য লোক তৈরি করে আনতে হবে, যারা আসলেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, সাধারণ মানুষের বাংলাদেশের জন্য নীতি প্রণয়ন করতে পারবে, নীতি প্রণয়নের দক্ষতা রাখে। বাংলাদেশে রাজনীতি এখনও পেশার মর্যাদা পায়নি। তবে অনেকেই মনে করেন পুরোদস্তুর রাজনীতিবিদদের দলীয় সম্মানের আওতায় আনা গেলে রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসতে পারে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। গণভোটে হা ভোট না দিলে সমাজে ক্ষমতার ভারসাম্য আসবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর আয়নাঘরের পুনরাবৃত্তি না চাইলে গণভোটে অংশ নিতে হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে দুই উপদেষ্টা জনগণকে গণভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক কাজের জন্য 8টি ক্যাটাগরিতে 10 জনকে পুরস্কৃত করা হয়। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। যদি হ্যাঁ না বলি, চুপ করে বসে থাকি, নিষ্ক্রিয় থাকি বা না, তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে, সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলব। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। এ সময় ওপার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশে 1 শিশু নিহত এবং
কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, নিহত শিশু আফনান স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে। তবে গুলিবিদ্ধ কয়েকজনের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, তেচ্ছি ব্রিজ এলাকা থেকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এক পর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্য রেখার দিকে পিছু হটে অবস্থান নেন। রাতের পর সকাল 9টার দিকে আবারও সংঘাতের ঘটনা ঘটে। এ সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি সীমান্তের বাংলাদেশি এক বসতঘরে আঘাত হানে। এতে বাংলাদেশের শিশু আফনান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা। এ নিয়ে আরও জানাতে টেকনাফের ওয়াইকং থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ পেতক্য। মন্তোষ, সীমান্তের ওপারে কাদের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই মুহূর্তে পরিস্থিতি সেখানকার কেমন এবং প্রশাসন আসলে কি বলছে? রাত্রি একটু যদি জানিয়ে রাখি, মিয়ানমারের যে রাখাইন রাজ্যটি রয়েছে, যেটি কক্সবাজারের টেকনাফ উপজেলার যে টেকনাফ সীমান্ত, সে ঠিক তার ওপারেই হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য, এবং সেখানে মিয়ানমারের সশস্ত্র যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রয়েছে, সেই আরাকান আর্মির দখলে কিন্তু বর্তমানে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ কিন্তু তাদের দখলে রয়েছে। এবং এই যে পরিস্থিতি, এটিতে কিন্তু আমরা দেখছি যে সম্প্রতি এখানে রোহিঙ্গাদের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসা রয়েছে, তাদের সাথে এই মিয়ানমারের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তাদের আসলে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে সংঘাত সংঘর্ষ চলে আসছে। এবং গতকাল রাতভর আসলে এখানে সংঘাত সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে একটি গুলি এসে বসতঘরে লাগে আজকে সকালে, এবং সেই গুলিতে গুরুতর আহত অবস্থায় শিশুর মৃত্যু হয়েছিল বলে আমরা খবর পেয়েছিলাম। তবে পরবর্তীতে সেই খবরটি আসলে আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে আসলে জানতে পেরেছি সেই শিশুটি এখন পর্যন্ত মারা যাননি, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা আমাদের জানিয়েছেন। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তার সাথে যেহেতু সংঘর্ষটি বেশ কিছুদিন ধরে, মূলত মিয়ানমারের যে রাজ্যটিতে রোহিঙ্গা অধ্যুষিত রাজ্য রাখাইন রাজ্যটি, সেই রাজ্যটি বাংলাদেশে ব্যাপক অনুপ্রবেশের পর থেকে সেই রাজ্যটি নিয়ে কিন্তু রোহিঙ্গারা ফেরার সেখানে চেষ্টা করছে, কিন্তু তাদের আসলে ফেরা হয়ে উঠছে না। এমন পরিস্থিতিতে যে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটির প্রভাব কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পড়েছে এবং এখানকার মানুষ কিন্তু আতঙ্কে রয়েছেন। আমরা সকালের ঘটনার পরে আমরা দেখেছি যে এখানে বিক্ষুব্ধ লোকজন ওয়াইকংয়ের যে তেচ্ছি ব্রিজ এলাকা আছে, সেই এলাকাটিতে বিক্ষোভ করেছিলেন এবং সেখানে কিছুক্ষণের জন্য তারা সড়ক অবরোধ করে রাখেন। প্রায় 1 ঘন্টা ধরে তারা সড়ক অবরোধ করে রাখেন। এর প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম এখানে ঘটনাস্থলে আসে এবং এপিবিএন সদস্যরা আসেন, বিজিবি সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন। সব মিলে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এখানকার মানুষের মাঝে যে উদ্বেগ, সেটি আমরা লক্ষ্য করছি। লোকজন বলছে সীমান্তের ওপারে সংঘাত হচ্ছে, কিন্তু এর প্রভাব যে এখানে পড়ছে, সেখানকার গুলি এসে পড়ছে প্রতিনিয়ত, যে সেই সংঘাতের যে ভয়াবহতা, সেখানে যে প্রতিনিয়ত বোমাবর্ষণের মতো কিংবা ভারী গোলাবর্ষণের যে শব্দ, গোলাগুলির শব্দ, সেই শব্দ কিন্তু তাদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। এবং যেহেতু এই যে টেকনাফ এবং কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকাতে 13 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস বর্তমানে 33টি আশ্রয় শিবিরে। এই রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশ কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, এমন অভিযোগও রয়েছে। সব মিলে এই যে রোহিঙ্গাদের একটি বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমারের যে রাখাইন রাজ্যের যাদের নিয়ন্ত্রণ রয়েছে, সেই আরাকান আর্মির মধ্যে যে সংঘাত সংঘর্ষ, সেটি মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশের যে শূন্যরেখা, সেই শূন্যরেখার ওপারেই কিন্তু সংঘটিত হয়েছে। কিন্তু সেই সংঘাতের যে প্রভাব, সেটি বাংলাদেশি সীমান্তবাসীদের মাঝে যাতে না আসে, সেই দাবি কিন্তু এখানে স্থানীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে সীমান্তরক্ষী যারা রয়েছেন, বিজিবির প্রতি তারা আহ্বান জানিয়েছেন, তারা যদি আরও তৎপর হন, সেক্ষেত্রে বাংলাদেশি যারা বাসিন্দা রয়েছেন তাদের নিরাপত্তা যাতে আগে নিশ্চিত করা হয়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন।
এই ছিল রাত্রি কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে আমার কাছে সব শেষ। টেকনাফের হোয়াইকং থেকে যুক্ত ছিলেন মন্তোষ পেতক। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে গলা কেটে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় খিলগাঁও থানায় মামলা করেছে মেয়েটির পরিবার। মামলায় তাদের দোকানের কর্মচারী মিলনকে প্রধান আসামি করা হয়েছে। শনিবার রাজধানীর বনশ্রীতে নিজ বাসায় খুন হন 10ম শ্রেণীর স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলি। দুপুরে বনশ্রীর প্রধান সড়কের প্রীতম ভিলা নামের একটি বাসা থেকে নীলের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, গত 7 জানুয়ারি নীলের বাবা মা ও একমাত্র ভাই গ্রামের বাড়ি হবিগঞ্জে যান। 2 বোন ছিলেন ঢাকায়। পরিবারের সদস্যদের ধারণা, বৃহস্পতিবার রাতে খাবার নিতে আসা নীলের বাবার মালিকানাধীন হোটেলের এক কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। নিহত নীলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মোসাম্মদ ফাতেমা আক্তার নীলি নামক এক স্কুল ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এই হত্যার জেরে ইতিমধ্যে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের বাবা মোহাম্মদ সজীব বাদী হয়ে মামলাটি করেছেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে। প্রাথমিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেটা জানতে পেরেছি যে ভিকটিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করতো একজন, সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সারা দেশের মতো ফেনীতেও ভোটের হাওয়া ছুঁয়ে যাচ্ছে নারী ভোটার এবং সচেতন নারী সমাজকে। তাদের কাছে ভোট মানে কেবল ব্যালট নয়, ভোট মানে নিরাপত্তা, সুযোগ আর অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা। আরো জানাচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। প্রবাসী আয়ে ফেনীর অর্থনীতি এগিয়ে চললেও এখনো পুরোপুরি নারী বান্ধব হয়ে ওঠেনি। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, ক্ষমতায়নের প্রশ্নে এবারের নির্বাচন ফেনীর নারীদের কাছে স্বপ্ন ও প্রত্যাশার মেলবন্ধন। ফেনী শহরের ক্ষুদ্র উদ্যোক্তা সীমা স্বামীর একারায়ে সংসারের চাকা ঠিকঠাক চলছিল না। 2 কন্যার ভবিষ্যতের কথা ভেবে নিজ উদ্যোগে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শুরুটা ডিম বিক্রি দিয়ে, এরপর পোশাক ও কসমেটিক্স, শীত এলে যোগ হয় পিঠাপুলির ব্যবসা। ভবিষ্যৎ সরকারের কাছে তার প্রত্যাশা নারী বান্ধব কর্মপরিবেশ ও সহজশর্তে ঋণ সুবিধার সুযোগ। সামনে যে সরকার আসবে যারা, তাদেরকে বলতেছে যে সব মেয়েরা যেন কাজবাজ করে খাইতে পারে, এরকম একটা সুযোগ যেন করে দেয় সবাই। পৌষের কনকনে শীতে শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন গভীর রাতেই কাজে নেমে পড়েন নারী পরিচ্ছন্নতা কর্মীরা। ভোটকে কেন্দ্র করে এই শ্রমজীবী নারীরাও চান সামাজিক মর্যাদা ও সার্বিক নিরাপত্তা। আমাদের নিরাপত্তাতে আমাদের দিকে তাকার জন্য, সহায়তা করার জন্য আমাদের। অন্যদিকে নারী উদ্যোক্তা নুসরাত সুলতানা বলছেন, আগামীর নেতৃত্বকে হতে হবে নারী বান্ধব। সহজ সত্যের ঋণ, নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে হবে। একইভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্ব দিচ্ছেন শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর। ফাইন্যান্সিয়াল সাপোর্ট হিসেবে আমরা চাইবো সরকার যাতে নারীদের জন্য ঋণ আরো সহজ শর্তে যাতে দিতে পারে। এডুকেশন সেক্টরটা আসলে আরো বেশি ডেভেলপ হওয়া উচিত। নারীদের অধিকার যাতে কোনো রকমের ক্ষুণ্ণ না হয়, এই ধরনের দলকে আমরা প্রত্যাশা করি। ফেনীতে মোট ভোটার 13,16,305 জন। এর মধ্যে নারী ভোটার 6,37,924 জন, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটার নারী। রাজনীতির মাঠের বাইরেও এই নারীদের ভাবনা ও প্রত্যাশা হয়ে উঠেছে নির্বাচনের গুরুত্বপূর্ণ নিয়ামক। সুলাইমান ডালিম, এখন ফেনী। ইরানে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে খামেনি সরকার। জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় রেড লাইন ঘোষণা করেছে বিপ্লবী গার্ড বাহিনী। হাসপাতালগুলোতে হু হু করে বাড়ছে গুলিবিদ্ধ আর মৃত্যুর সংখ্যা। বিপুল সংখ্যক আহতের ভিড়ে সুচিকিৎসা নিশ্চিত করতে পারছে না তেহরানের প্রধান 3 হাসপাতাল। এদিকে বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। স্থানীয় বাজার থেকে যে জনরোষের সূত্রপাত 2 সপ্তাহ আগে, আজ তা জনসমুদ্র। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থার অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান। দেশের প্রায় 180টি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ।
সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর সহ চলছে সংঘবদ্ধ লুটপাট। এরই মধ্যে ২৫০০-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। নিষেধাজ্ঞা দেওয়ার পরও সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। বিক্ষোভকারীদের দমাতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে দেশটির সরকার। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিক্ষোভের সীমারেখা টেনে রেড লাইন ঘোষণা করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সীমা অতিক্রম করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে তারা। ইরানের সেনাবাহিনীও বলছে জননিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে চলমান বিক্ষোভ ও সংঘর্ষে বেড়েই চলছে আহত ও নিহতের সংখ্যা, যাদের চিকিৎসা দিতে গিয়ে বেসামাল অবস্থা হাসপাতালে। তেহরানের 3টি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে, গুলিবিদ্ধ ও আহত রোগী উপচে পড়ছে হাসপাতালগুলোতে। ন্যূনতম স্বাস্থ্যসেবাও মিলছে না। আবার গুরুতর আহতদের অনেকেই মারা যাচ্ছেন চিকিৎসাধীন অবস্থায়। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। শুক্রবার থেকে ইরানে বন্ধ আছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক। বিশ্লেষকরা বলছেন, এতে করে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করা গেলেও সরকার পুনর্গঠনের পথে না গেলে এই জনরোষ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। Cutting the internet might, in the short term, help the regime sort of deal with the situation, the size of the protests and so on. But it's not going to take away the fact that the underlying causes why people are out in the streets. এদিকে শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের জনগণ স্বাধীনতা চায়, যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার গ্রিনল্যান্ডে আক্রমণের পরিকল্পনার ছক আঁকতে স্পেশাল ফোর্সের কমান্ডারদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের ডেইলি মেলের বরাত দিয়ে টিআরটি নিউজ জানিয়েছে, ট্রাম্প স্পেশাল ফোর্সকে এই নির্দেশ দিলেও সেনাবাহিনীর বড় কর্মকর্তারা এর বিরোধিতা করেছেন। তারা জানিয়েছেন, এর আইনগত বৈধতা নেই, কংগ্রেসের অনুমতি নেই বলেও জানান সেনা কর্মকর্তারা। এদিকে শুক্রবার গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। আর একই দিনে ট্রাম্প হোয়াইট হাউসে বলেন, গ্রিনল্যান্ডে তারা কিছু করতে যাচ্ছেন, সেটা সেখানকার বাসিন্দারা পছন্দ করুক বা না করুক। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল না করলে চীন বা রাশিয়া এটি দখল করে নেবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। রাত্রি আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি, এবং ভারতীয় গণমাধ্যম কিন্তু সেটা নিয়ে দাবি করছে যে বাংলাদেশকে বাদ দিয়েই কিন্তু বিশ্বকাপের যে আয়োজন সেটা আসলে হতে পারে। আবার সভা থেকে বিকল্প ভাবনার কথাও কিন্তু উঠে আসতে পারে বলে এই আলোচনাও হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতে না যাওয়ার প্রশ্নে অটল বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে হায়দ্রাবাদ কিংবা চেন্নাই খেলার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতের অন্য ভেন্যু তো ভারতই, ভেন্যু বলে তো কোনো কথা নেই। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখন সেখানেই আছি। ভারতে না যাওয়ার প্রশ্নে বাংলাদেশ যখন নিজেদের অবস্থানে অনড়, তখন বিকল্প এক পথের পরিকল্পনাও করে রেখেছে বিসিসিআই, যেখানে বিশ্বকাপ থেকে ছাঁটাই করা হতে পারে বাংলাদেশের নাম। গুঞ্জনের সূত্রপাত আইসিসি চেয়ারম্যান এবং বিসিসিআই বৈঠক কেন্দ্র করে এক সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্য সচিব জয় শাহ রোববার বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসির প্রধান হিসেবে। টুর্নামেন্টের বর্তমান কাঠামো পর্যালোচনা, ভারতের নিরাপত্তা প্রোটোকল যাচাইয়ের পাশাপাশি আইসিসি অপারেশনসের সঙ্গেও আলাপের কথা রয়েছে জয় শাহের। তাতে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ দেশগুলো ভেন্যু পরিবর্তনের প্রশ্নে একমত না হলে বাংলাদেশকে ছাড়াই টি-20 বিশ্বকাপের আয়োজনের প্রস্তাব উত্থাপিত হবে। যদিও ভারতের গণমাধ্যমে ওঠা এসব গুঞ্জনের আনুষ্ঠানিক কোনো সত্যতা নিশ্চিত করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। আর বিশ্বকাপ ইস্যুতে এমন পরিস্থিতি তৈরি হলে তাতে এসিসি এবং আইসিসির বৈশ্বিক অঙ্গনেও থাকবে নেতিবাচক প্রভাব। জুবায়ের আহমেদ, এখন। শেষ করছে এখন দুপুর। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেলেন আরও 28 জন। জাতীয় পার্টি ও নির্বাচনী জোট এনডিএফ এর প্রার্থীদের কেন অবৈধ ঘোষণা নয় হাইকোর্টের রুল। হলফনামা ভালো করে যাচাই হলে নির্বাচনে বাদ পড়তেন শেখ হাসিনা, দাবি দুদকের। মানবতা বিরোধী অপরাধে সাজা বাড়ানোর শুনানি 2-1 দিনের মধ্যে।
আসন্ন জাতীয় নির্বাচনে বেশিরভাগ প্রার্থী ব্যবসায়ী, গণ অভ্যুত্থানের পরেও এমন রাজনীতি বৈষম্যহীন সমাজ গঠনের অন্তরায় বলছেন বিশ্লেষকরা। মিয়ানমার সীমান্তে দুই বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে টেকনাফে শিশুসহ গুলিবিদ্ধ বেশ কয়েকজন বাংলাদেশি, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। এবং ইরানে বিক্ষোভ দমনে আরও কঠোর সরকার, নিষেধাজ্ঞা ভাঙলে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি, গ্রিনল্যান্ডে হামলার পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ ট্রাম্পের। আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekontv।